যদি মনে করো সূর্যের মধ্যে কোনো রকম বিক্রিয়া টিক্রিয়া, ওইটা মনে করো সূর্য যদি কোনো পৃথিবীতে ঝামেলা না করে, তাহলে মনে করো তোমাদের পরীক্ষা মনে হয় হবে ঠিক আছে। সামনে আরেকটা ডিজাস্টার আসতেছে পারে। আচ্ছা, ঝামেলা বলতে? যে সূর্যের যে পোল আছে না, পোল চেঞ্জ হয়ে গেছে বুঝছো। মানে নর্থ পোলের জায়গায় সাউথ পোল চলে গেছে, সাউথ পোলের জায়গায় নর্থ পোল চলে আসছে বুঝছো। সে এবং সূর্যকে এই এখন কারণে উল্টা দিকে মনে করো, ঘুরবে? না উল্টা দিকে ঘোরা টোরার ব্যাপার তো না। আর এই কারণে মনে করো পৃথিবীতে মনে করো যে টেম্পারেচার তুমি খেয়াল করছো, এখন তো আশ্বিন মাস, ঠিক আছে, এই সময় টেম্পারেচার একটু কম থাকার কথা না, এখন তো ভাদ্র মাসের মতো, ভাদ্র মাসের তুলনায় বেশি যায়, ঠিক আছে। মানে ওখানে তোমার ঝামেলা হচ্ছে আর কি। এই মানে পরে আরেকটা ডিজাস্টার আসবে, তারপরে তোমার পৃথিবীতে তোমার তরুণ ঘর এগুলি বাড়বে, অনেক ঝামেলা হবে। এটা হচ্ছে পরের ডিজাস্টার। এবং আমাদের যে ইন্টারনেট সিস্টেম আছে না, ইন্টারনেট সিস্টেমে অনেকখানি ভেঙে পড়বে পৃথিবীতে। আমি জানি না এটা ওদের চাল কিনা, কারণ আমি তোমাদের একবার কিন্তু বলছিলাম যে একটা সময় তুমি যে টাকা খরচ করে এখন নেট ইউজ করতেছো, এটার অনেক বেশি পরিমাণে টাকা খরচ করে তোমাকে নেট ইউজ করতে পারে হবে। আমি তোমাকে বলছিলাম না একবার, মনে পড়ে? একবার কিন্তু বলছিলাম তোমাকে যে এখন আমরা যে টাকা মনে করো ওয়াইফাই বিল দিলাম, ইয়েস স্যার। হ্যাঁ ওয়াইফাই বিল দিলাম, এটা শেষ। কিন্তু এমন একটা সময় আসবে, যে সময় নাকি তুমি যেমন গুগল তোমার সব তথ্য জানে, আমার সব তথ্য জানে, তুমি কোনো কিছু গুগলে বের করতে পারবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, গুগলের সাথে যদি তোমার কানেক্টেড থাকতে হয়, তাহলে তোমার ওই সবসময় তোমার নেটের সাথে যুক্ত থাকতে হবে। তাহলে যুক্ত থাকতে হলে তখন তুমি দেখবা যে নেটের যে ব্যয় সেটা অনেক বেড়ে যাবে, কারণ যুক্ত থাকতে হলে তোমাকে ডলার খরচ করতে হবে। ব্যাপারটা হচ্ছে এই জায়গায় বিষয়, ঠিক আছে। তাহলে সামনে এই ঝামেলায় পড়তে যেতেছে কিনা আমি জানি না, এটা কিন্তু আমি ভবিষ্যৎবাণী করছিলাম। একটা সময় মনে করো নেট ইউজ করা মনে করো আমাদের জন্য অনেক সমস্যা হবে, ঠিক আছে। এটা ওই সময় আসতে যাচ্ছে কিনা আমি জানি না, এটাই কথা। সামনে কিছু ডিজাস্টার আছে আর কি। 2030 সালের মধ্যে আমরা কয়জন যে বেঁচে থাকবো, কয়জন যে মরে যাবো, সেটা একটি ভাবনা চিন্তার বিষয়। 2030 সাল পর্যন্ত ওদের অনেক প্ল্যান আছে, ঠিক আছে। তো পৃথিবীটা কিরকম যেন হয়ে গেছে। যাই হোক, আমি আলোচনায় ফিরে আসি। বলা হচ্ছে নিম্নে দুটি আকরিকের নাম উল্লেখ করা হলো। প্রশ্ন করছে উদ্দীপকে বর্ণিত আকরিক দুটি থেকে একই পদ্ধতি, যে মানে যে কোনো একটা পদ্ধতি, হয় কার্বন বিজারণ অথবা তড়িৎ বিশ্লেষণ অথবা স্ববিজারণ, যে কোনো একটা পদ্ধতিতে আমি জিঙ্কব্লেন্ড থেকে জিঙ্ক, অক্সাইড থেকে অ্যালুমিনিয়াম বাইর করতে পারবো কিনা। যে কোনো একটা পদ্ধতি, আলাদা আলাদা পদ্ধতি, এটা প্রশ্ন করছে। তাহলে বলছে যে এটা হায়ার অর্ডারে থাকবে। তাহলে হচ্ছে উদ্দীপকে বর্ণিত জিঙ্ক ব্লেন্ড হচ্ছে জিঙ্ক ধাতুর সালফাইড আকরিক এবং বক্সাইড হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতুর অক্সাইড আকরিক। সাধারণত জিঙ্ক ব্লেন্ড থেকে কার্বন বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে জিঙ্ক ধাতু এবং বক্সাইড থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয়। তবে বর্ণিত আকরিক দুটি থেকে একই পদ্ধতিতে অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে সংশ্লিষ্ট ধাতু নিষ্কাশন করা যাবে। বলা হয়েছে সাধারণত জিঙ্ক ব্লেন্ড থেকে কার্বন বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে জিঙ্ক ধাতু, কোন পদ্ধতি? কার্বন বিজারণ। ঠিক আছে, অক্সাইড বানানোর পরে সে অক্সাইডের সাথে কার্বন যোগ করে তাপ দিলে ধাতু পাওয়া যাবে, ঠিক আছে। সেটা হচ্ছে কার্বন বিজারণ। কার্বন বিজারণ কি? যে তুমি অক্সাইড বানাবা, প্রথমে আকরিকের পুনর্বিচন্ন করবা, মিহি করবা, তারপরে মনে করো ঘনীকরণ করবা, তারপরে 3 নাম্বার ধাপে যায় তুমি অক্সাইড বানাবা। অক্সাইড বানানোর পরে তারপরে তুমি কি করবা, ওইটার সাথে কার্বন মিশিয়ে তাপ দিবা, তাপ দিলে তখন মনে করো অক্সাইড থেকে অক্সিজেনটা সরে ধাতুটা বাইরে হয়ে আসবে। এটা হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি, ঠিক আছে। আর তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি হচ্ছে তোমাকে তাপে গলায় টলায়, তারপরে তোমার ক্যাথোড আর অ্যানোড ব্যবহার করে তোমাকে করতে হবে। তাহলে বলা হচ্ছে যে তবে বর্ণিত আকরিক দুইটি থেকে, তার মানে জিঙ্ক ব্লেন্ড এবং বক্সাইড দুইটা আকরিক থেকেই একই পদ্ধতিতে অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে সংশ্লিষ্ট ধাতু নিষ্কাশন করা যাবে, ঠিক আছে। তার মানে আমি জিঙ্ক ব্লেন্ড আকরিক থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করতে পারবো, আর বক্সাইড আকরিক থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করতে পারবো। কিন্তু খরচের কথা মাথায় রেখা আমি জিঙ্ক ব্লেন্ড থেকে তড়িৎ বিশ্লেষণে করবো না, কারণ সেখানে খরচের পরিমাণ বেড়ে যাবে। তাহলে বলছে যেহেতু জিঙ্ক ব্লেন্ড হচ্ছে জিঙ্ক ধাতু সালফাইড আকরিক, এবার আগের কথাগুলি মনে করতে হবে তোমাকে, যে কোন ধরনের আকরিকের জন্য আমি কোন পদ্ধতি বলছি। যেহেতু জিঙ্ক ব্লেন্ড হচ্ছে জিঙ্ক ধাতু সালফাইড আকরিক, সেহেতু তেল ফেনা ভাসমান পদ্ধতিতে আকরিকটি ঘনীকরণ করে তাপজারণ প্রক্রিয়ায় একটি ধাতব অক্সাইডে পরিণত করা হয়। মনে পড়ে কি? বলো। ইয়েস স্যার। ওই জিনিসগুলো তোমাকে এখন মনে রাখতে হবে, যে জিঙ্ক ব্লেন্ড হচ্ছে জিঙ্ক ধাতু সালফাইড আকরিক, কাজে এটাকে আমরা ঘনীকরণ করব ফেনা ভাসমান পদ্ধতিতে। আর কি হচ্ছে তোমার, ওইটাকে আমরা অক্সাইডে যে রূপান্তরিত করব, সেখানে দুইটা পদ্ধতি ছিল, একটা হচ্ছে বশীকরণ আর একটা হচ্ছে তাপজারণ। আফজাল তাহলে জি। অক্সাইড আকরিকের জন্য আমি কি বশীকরণ ইউজ করবো নাকি তাপজারণ? আফজাল। তাপজারণ। তাহলে এই জন্য বলা হয়েছে যে যেহেতু জিঙ্ক ব্লেন্ড হচ্ছে জিঙ্ক ধাতু সালফাইড আকরিক, সেহেতু তেল ফেনা ভাসমান পদ্ধতিতে আকরিকটি ঘনীকরণ করে তাপজারণ প্রক্রিয়াকে ধাতব অক্সাইডে পরিণত করা হয়।
অর্থাৎ ঘনীকরণের পর আকরিক থেকে বায়ুর উপস্থিতিতে এই গলনাঙ্ক অপেক্ষা নিম্নতাপ বায়ুর উত্তপ্ত করলে এটি জিঙ্ক অক্সাইডে পরিণত হয়। তাহলে সেখানে বিক্রিয়াটা স্বাভাবিক বিক্রিয়াই 2ZnH প্লাস 3O2, সেখান থেকে 2ZnO প্লাস 2SO। তারপর হচ্ছে প্রাপ্ত জিঙ্ক অক্সাইডের সাথে কার্বন মিশিয়ে তাপ দিলে জিঙ্ক ধাতু নিষ্কাশিত বা মুক্ত হয়, যা কার্বন বিকিরণ পদ্ধতি নামে পরিচিত। ঠিক আছে, ধাতব অক্সাইডের সাথে বা ধাতুর অক্সাইডের সাথে কার্বন মিশিয়ে উত্তপ্ত করলে ধাতু পাওয়া যায়, এটা হচ্ছে কার্বন বিকিরণ পদ্ধতি। তাহলে ZnO প্লাস 3 বিক্রিয়া ঘটাইলা, তাহলে তুমি দেখো ZnO থেকে অক্সিজেন সরে গেল, সেটা যে মনে করো কার্বনের সাথে যুক্ত হইল, তাহলে পাইলা তুমি Zn প্লাস 3। ঠিক আছে, তাহলে বলছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতেও ধাতুটি নিষ্কাশন করা যাবে। এখন তো তোমাদের লেখার প্রয়োজন নেই, কারণ তোমাদের এগুলি তো স্ক্রিনশট নেওয়া আছে, তোমরা লিখে ফেলতে পারবা। তাহলে হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, এই জন্য অনেকে আবার মনে করো চলে গেছে ক্লাসে, যে স্যার এই জিনিসই পড়াচ্ছে, এখন আর থেকে কি করবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, বুঝিয়ে নেওয়াটা দরকার আছে না, মনে করো কি ইয়েস মনে স্যার। করো। ইয়েস স্যার। আমি কিন্তু বুঝাচ্ছি, এখন অনেকে চিন্তা করছে কি স্যারের তো আগের দিনের যে বিষয় সেটা নিয়েই তো স্যার ডিসকাস করছে। তাহলে আগের দিন তো আমি এটা নিয়ে ডিসকাস করিনি, আমার তো এখন ডিসকাস করতে হবে। কারণ অনেকে চিন্তা করতেছে যে এর জন্য আমি এখন থাকা না থাকা, আমি থাকি বা না থাকি সেটা বড় ব্যাপার না। পরে যেটা আছে জিনিসপত্র এখান থেকে খাতার মধ্যে তুলে পড়ে নেবে, এরকম একটা চিন্তা ভাবনা করতে। ঠিক আছে, কিন্তু আসলে তো বিষয়টা তো এরকম না, মানে আমাদের তো করতে হবে নাকি। তো গতদিন তো বলেছিলেন যে স্ক্রিনশট তুলে রাখতে, তারপর স্যার বুঝাবেন আজকে। হ্যাঁ, সেটাই তো আমি বলছিলাম, কিন্তু সবাই তো আর মানে অনেকেই তো আগ্রহ দেখাবে না। স্যার বক্সাইড থেকে অন্য উপায়ে স্যার ধাতু নিষ্কাশন করা যাবে না তড়িৎ বিশ্লেষণ ছাড়া? অক্সাইড থেকে তুমি তৈরি বিশ্লেষণ করা পারবা না, তৈরি বিশ্লেষণ করা তুমি পারবে না। এই যে তুমি প্রশ্নটা করলা, মনে করো যারা নাকি ক্লাসটা করলো না তাদের তো, বা পরে চিন্তা করলো যে পরে স্যারের লেকচার দেখে নিয়ে নেবে, এটাও চিন্তা করতে পারে না। ঠিক আছে, অনেকে এইভাবে ভাবতে পারে যে পরে লেকচার। হচ্ছে যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতুটি নিষ্কাশন করা যাবে। এটা কোন ধাতুর কথা বলেছে? তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে জিঙ্ক। নিষ্কাশন করা যাবে কোন ধাতুর কথা বলেছে? জিঙ্ক। জিঙ্ক ধাতুর কথা বলেছে। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতেও তুমি এটা নিষ্কাশন করতে পারবা। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে তুমি নিষ্কাশন করতে পারবা। কেননা তড়িৎ বিশ্লেষণ হচ্ছে একটি শক্তিশালী জারণ বিজারণ পদ্ধতি, যার মাধ্যমে যে কোনো ধাতব আকরিক থেকে সংশ্লিষ্ট ধাতু নিষ্কাশন করা সম্ভব। তাই এক্ষেত্রে প্রাপ্ত জিঙ্ক অক্সাইড উত্তাপে বিগলিত করে উপযুক্ত ইলেকট্রোড ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণ চালালে ক্যাথোডে জিঙ্ক ধাতু এবং অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। বুঝতে পারলাম যে জিঙ্ক অক্সাইড তুমি পাইলা, জিঙ্ক অক্সাইডকে তুমি কি করবা, তাপ দিয়ে গলায় ফেলবে। তাপ দিয়ে গলাইলে তুমি দুইটা আয়ন পাবা। একটা হচ্ছে, তুমি জানো অক্সিজেনের জারণ সংখ্যা -2, তাহলে জিঙ্কের জারণ সংখ্যা হবে +2। ঠিক আছে, তাহলে তুমি Zn2 প্লাস পাবা, প্লাস O2 মাইনাস পাবা। হ্যাঁ, তাহলে এটা একটু বোঝানোর জন্য একটু শর্টকাটে বলি যে ধাতুর ধাতুর উপরে সাধারণত প্লাস থাকে, আর অধাতুর উপরে সাধারণত কি থাকে, মাইনাস থাকে। তাহলে জিঙ্ক কি একটা ধাতু না? ইয়েস স্যার। এই জন্য জিঙ্কের উপরে 2 প্লাস হবে। 2 প্লাস কেন হলো? কারণ অক্সিজেনের যে 2 মাইনাস, এই জন্য জিঙ্কের 2 প্লাস। আর যদি কোথাও প্লাস থাকে তাহলে বুঝতে হবে ওখানে ওই সংখ্যক ইলেকট্রন কম, আর যদি মাইনাস থাকে তাহলে বুঝতে হবে ওখানে ওই কয়টা ইলেকট্রন বেশি। তাহলে ওর উপরে যে 2 মাইনাস আছে সেটা দেখে আমি কি বুঝবো, ওখানে কি 2টা ইলেকট্রন বেশি দুইটার নাকি একটু বেশি। 2টা ইলেকট্রন। আর জেডেন এর উপরে যে 2 প্লাস আছে সেটা অবশ্য আমি আপনার পাশে পড়ানোর সময় একবার বলছিলাম, যদি মনে থাকে তোমাদের। জেডেন এর উপরে 2 প্লাস যে আছে সেখান থেকে আমি কি বুঝবো সেখানে কি 2টা ইলেকট্রন কম নাকি 2টা ইলেকট্রন বেশি? কম। কম। তাহলে Zn2 প্লাসের সাথে যদি আমি 2টা ইলেকট্রন দিয়ে দিই, তাহলে ইলেকট্রন আর প্রোটন সমান হয়ে যাবে না, নাকি অসমান থাকবে? সমান হয়ে যাবে। সমান হয়ে যাবে। আর অক্সিজেন থেকে যদি আমি 2টা ইলেকট্রন বাইর করে নিই, তাহলে ইলেকট্রন আর প্রোটন সমান হয়ে যাবে না? ইয়েস স্যার। তখন কি আর উপরে 2 মাইনাস দিতে হবে নাকি শুধু ও লিখলেই চলবে? শুধু শুধু। হ্যাঁ, তাহলে সবাই এটা একটু বুঝে নিক যে যদি উপরে প্লাস থাকে, যে কটা প্লাস থাকবে সে কটা ইলেকট্রন কম, উপরে যদি মাইনাস থাকে যে কটা মাইনাস থাকবে সে কটা ইলেকট্রন বেশি। তাহলে যদি প্লাস থাকে তাহলে ওই কয়টা ইলেকট্রন আমি যোগ দিয়ে দিব। যোগ দিয়ে দিলে কি হবে, তখন ইলেকট্রন প্রোটন সমান হবে, উপরে এই প্লাসটা লিখতে হবে না। আর যদি মাইনাস থাকে তাহলে ওই কয়টা ইলেকট্রন বিয়োগ দিয়ে দিব। বিয়োগটা অবশ্য বিশেষভাবে দেখানো হয়, ডান দিকে যোগ দিয়ে দেখানো হয় ইলেকট্রন, তাহলে বিয়োগ বোঝায় কি, পক্ষান্তর করলে বিয়োগ হয়ে যায়। তাহলে ওই কয়টা ইলেকট্রন যদি আমি বাদ দিয়ে দিতে পারি, তাহলে তখন কিন্তু আমাকে আর উপরে ওই মাইনাসগুলি লিখতে হবে না। বুঝতে পারছি? বলো।
পারছো কিনা? ইয়েস স্যার। বুঝছো? এই জন্য বলছি যে জেডএনও সেখান থেকে জেডএন টু প্লাস প্লাস ও টু মাইনাস, তাহলে তোমার অ্যানোডে যাবে ও টু মাইনাস, ক্যাথোডে যাবে জেডএন টু প্লাস। ঠিক আছে, তাহলে অ্যানোডের চার্জ কি কলেজ প্লাস নাকি মাইনাস? মাইনাস। না, অ্যানোডের চার্জ হচ্ছে প্লাস, অ্যানোডের চার্জ প্লাস, ক্যাথোডের চার্জ মাইনাস। তাহলে অ্যানোডের চার্জ যদি প্লাস হয় তাহলে অ্যানোড আর ক্যাথোড কি? অ্যানোড আর ক্যাথোড হচ্ছে কিছুই না, সেটা হচ্ছে দুইটা দণ্ড। এটা লোহার দণ্ড হতে পারে, এটা তামার দণ্ড হতে পারে, যেটার জন্য যে সুবিধা হয় সেই দণ্ড আমরা নিই। গ্রাফাইটের দণ্ড হতে পারে, সেটাকে আমি প্লাসের সাথে যুক্ত করে দিলে সেটা হয়ে যাবে অ্যানোড, মানে কারেন্টের লাইনে প্লাসের সাথে যুক্ত করে দিব, ব্যাটারির প্লাসের সাথে যুক্ত করে দিব, তাহলে হয়ে যাবে অ্যানোড। আর মাইনাসের সাথে যুক্ত করে দিয়ে দিলে সেটা হয়ে যাবে ক্যাথোড। বুঝতে পারছি? অনেক বুঝার ব্যাপার আছে। তাহলে এখন তাহলে এখন তুমি বলতে পারো যে স্যার, যে জিনিসটারে নাকি আমি মাইনাসের লগে যুক্ত করে ক্যাসেট বানাইলাম, ওই জিনিসটারে যদি আমি প্লাসের সাথে যুক্ত করতাম ব্যাটারি, তাহলে কি সেটা অ্যানোড হইতো? উত্তর হইতেছে হ্যাঁ হইতো। তুমি মনে করো লোহার একটা দণ্ডরে তুমি মনে করো মাইনাসের সাথে যুক্ত করে তুমি বলতেছো এটা ক্যাথোড। ঠিক আছে, ওই লোহার দণ্ডটারে তুমি যদি প্লাসের সাথে যুক্ত করো তাহলে সেটা কি ক্যাথোড থাকবে নাকি অ্যানোড হয়ে যাবে? অ্যানোড হয়ে যাবে। তাহলে বুঝতে হবে যে অ্যানোডের চার্জ হচ্ছে প্লাস, ক্যাথোডের চার্জ হচ্ছে মাইনাস। এবং আমাদের আরো বুঝতে হবে যে এই বিপরীত চার্জ পরস্পরকে আকর্ষণ করে। এটা কি আমরা বুঝি যে বিপরীত চার্জ যদি হয় তাহলে পরস্পর পরস্পরকে আকর্ষণ করে? ইয়েস স্যার। কারণ মাইনাসে মাইনাসে আকর্ষণ হয় না, প্লাসে প্লাসে আকর্ষণ হয় না, প্লাস মাইনাসে হয়, আকর্ষণটা হয়, বা মাইনাস প্লাসে আকর্ষণটা হয়, সেটা কি বুঝি? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে বলো এখন এখন তাহলে পুরোটাই বুঝে গেছে। তাহলে বলো অ্যানোড যদি প্লাস হয় তাহলে সে কাকে টানবে? জেড ইনটু প্লাস আর ও টু মাইনাস থেকে কাকে টানবে? অ্যানোড নিজে যদি প্লাস, ও টু মাইনাস কে টানবে, কারণ প্লাস, সে তো প্লাস, কাজে সে মাইনাসকে আকর্ষণ করবে। আর ক্যাথোড যদি নেগেটিভ হয় তাহলে জেড ইনটু প্লাস এবং ও টু মাইনাসের মধ্যে থেকে কাকে টানবে সে? জেড এন টু প্লাস। জেড ইনটু প্লাস। তাহলে বুঝে গেছে, তাহলে তো বিক্রিয়া হয়ে গেছে। অ্যানোডে মনে করো ও টু মাইনাস আসলো, ও টুর ওখানে দুটি ইলেকট্রন বেশি আছে, ডান দিকে যদি দুটি ইলেকট্রন যোগ দিয়ে লেখো তাহলে বুঝে যাচ্ছে। পক্ষান্তর করলে কিন্তু এরকম হয়ে যায়, ও টু মাইনাস মাইনাস টু ই মাইনাস, সেখান থেকে ও হয় না। পক্ষান্তর করলে সমীকরণের নিয়মে হয় কি না? ইয়েস। হ্যাঁ, তাইলে ওইটা মনে করো যে তুমি তাহলে ডান দিকে যোগ দিয়ে লেখা মানে কি বিয়োগ করা আসছে, আর সিস্টেমে হচ্ছে ডান দিকে যোগ দিয়ে লিখতে হয়, আমরা মাইনাস দিয়ে লিখি না আর কি। তাহলে অ্যানোডে গেল ও টু মাইনাস, তার মধ্যে দুটি ইলেকট্রন বেশি আছে, দুটি ইলেকট্রন সে ছেড়ে দিল। তাহলে এরকম, তাহলে সে অক্সিজেন হয়ে গেলে উপরে কোনো প্লাস মানে মাইনাস টাইনাস কিছু থাকলো না। তাহলে একটা অক্সিজেন পরমাণুর সাথে আরেকটা অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে অক্সিজেনের একটা অণু হয়ে গেল। বুঝে গেল? তো এখানে যদি স্যার আগে যে ও টু মাইনাস, তো এর আগে যদি টু বসিয়ে তারপর ডান পাশে ও টু প্লাস ফোর, চারটা ইলেকট্রন এইভাবে লিখি সরাসরি। চারটা তো লেখার প্রয়োজন হবে না মনে হয়, পারছো? কারণ চারটা দরকার নেই। তাহলে তুমি মানে বলতে চাইছিলা যে এইভাবে লিখবা যে টু ও টু মাইনাস, সেখান থেকে হচ্ছে ও টু প্লাস ফোর ইলেকট্রন। ইয়েস স্যার। পারছো, এটা করতে পারো, করতে পারো, করলে ভুল হবে না, করতে পারো। হ্যাঁ। আর ক্যাথোডে দেখো, ক্যাথোড তো নিজে মাইনাস, কাজেই সে নিশ্চয়ই প্লাস কে টানবে তার দিকে। তাহলে জেড ইনটু প্লাস তার দিকে যাবে, তার মধ্যে দুইটি ইলেকট্রন শর্ট আছে, সে দুইটি ইলেকট্রন ক্যাথোড থেকে নিবে। ক্যাথোড থেকে যদি নেয় দুইটি ইলেকট্রন, তাহলে কি সে আর মানে জেড ইনটু প্লাস থাকবে নাকি শুধু জেড এন হয়ে যাবে? শুধু জেড। শুধু জেড এন। তাইলে দেখো তোমার টার্গেট ছিল জেড এন পাওয়া, কার্বন বিজারণ পদ্ধতিতে তুমি জেড এন পাইলা, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে তুমি জেড এন পাইলা কিনা বলো? হ্যাঁ স্যার। তাহলে জেড এন ধাতু নিষ্কাশন করা হয় কার্বন বিজারণ পদ্ধতিতে, কিন্তু তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে যে কোনো ধাতুকে সংশ্লিষ্ট আকরিক থেকে নিষ্কাশন করা যায় বলে আমরা ওই জিঙ্ক ব্লেন্ড থেকেও কিন্তু আমরা ওই যে ইকে নিষ্কাশন করতে পারি। স্যার, হ্যাঁ, স্যার ওই দুইটা ইলেকট্রন আবার স্যার জিঙ্কে স্যার নিয়ে আসলাম কিভাবে? কোন দুটি ইলেকট্রন? স্যার লাস্টে স্যার ক্যাথোডে স্যার জিঙ্ক টু প্লাসের সাথে টু ইলেকট্রন মাইনাস হয়েছে না, ওইটা বলছিলাম স্যার, ওইটা বুঝিনি। ওইটা হচ্ছে তোমার ওই যে ক্যাথোডকে তুমি কার সাথে যুক্ত করছো, প্লাসের সাথে নাকি মাইনাস? মাইনাস মাইনাস যদি হয়, মাইনাস মানে কি মানে ইলেকট্রন নাকি প্রোটন? ইলেকট্রন। তাহলে মাইনাস মানে যদি তোমার ইলেকট্রন হয়, তাহলে ক্যাথোড হচ্ছে ইলেকট্রনের একটা বিশাল আধার, মানে অনেক ইলেকট্রন আছে।
তাহলে ওই যদি মনে করো Zn2 প্লাসটা সে যদি মনে করো ক্যাথোডের দিকে যায়, তাহলে ক্যাথোড থেকে যদি সে মনে করো 2টি ইলেকট্রন নেয়, তাতে ক্যাথোডের টোটাল ইলেকট্রনের কোনো ঘাটতি হবে নাকি হবে না বলো? হবে না। এরকম প্রত্যেকটা Zn2 প্লাস মনে করো যে যদি মনে করো 5টি Zn2 প্লাস তোমার আয়ন থাকে, 5টি Zn2 প্লাস আয়ন মনে করো ক্যাথোডের দিকে যাবে, প্রত্যেকটা Zn2 প্লাস 2টা করে ইলেকট্রন নেবে, তাহলে 5 গুণ 2 10 ইলেকট্রন নিয়ে প্রত্যেকটা Zn পরমাণু হয়ে যাবে। এরকম 10 মনে করো 5টি পরমাণু মিললে মনে করো Zn এর ছোট্ট একটা টুকরা হবে। ব্যাপারটা বুঝতে পারছো? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ। তাহলে বলছে যে তবে কার্বন বিজারণ পদ্ধতি তড়িৎ বিশ্লেষণের তুলনায় কম ব্যয়বহুল বিধায় কোন ধাতুকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা গেলে ওই ধাতু নিষ্কাশনের জন্য তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করা হয় না। বলছি একটু আগে এটা বলছি। ইয়েস স্যার, বলেছিলেন। হ্যাঁ, তারপরে বলছি অ্যালুমিনিয়াম ধাতুটি সক্রিয়তা স্থিতিতে উপরের দিকে অবস্থিত বলে এগুলি উত্তর কিন্তু বড় হয়। এর বিজারণ ক্ষমতা কার্বনের তুলনায় বেশি। অ্যালুমিনিয়াম ধাতুর সক্রিয়তা স্থিতিতে কিন্তু তোমার উপরের দিকে অবস্থিত, ঠিক আছে। আর ধাতুগুলি কিন্তু বিজারক হয় ভালো। তাইলে তোমার অ্যালুমিনিয়াম কিন্তু মোটামুটি উপরের দিকে আছে। যেমন কে না কে ম্যাগনেভারিলো, ঠিক আছে, কে না কে ম্যাগনেভারিলো মানে পটাশিয়াম, সোডিয়াম, তারপরে তোমার ক্যালসিয়াম, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, মানে 5 নাম্বার পজিশনে কিন্তু অ্যালুমিনিয়াম আছে। তাহলে সক্রিয়তা যে সিরিজটা মানে আগের দিন যেটা আমরা দেখেছি, সেটাতে মোটামুটি অ্যালুমিনিয়াম কি উপরের দিকে না? ইয়েস স্যার, উপরের সারিতে। উপরের দিকে। তাহলে উপরের যদি হয় এবং সে সক্রিয় কিন্তু বলা হয়েছে তাকে, উপরের দিকে যদি হয় তাহলে সে মনে করো কার্বনের তুলনায় ভালো বিজারক। মনে রাখতে হবে ধাতুগুলো সাধারণত বিজারক হয়, অধাতুগুলো সাধারণত জারক হয়, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। ধাতু চিনবো কিভাবে? চিনা শর্টকাট বলছিলাম, আম থাকবে, কি থাকবে? আম। আম থাকবে। হ্যাঁ, ব্যতিক্রমকে জিঙ্ক, তারপরে কোবাল্ট, তারপরে নিকেল, এই তিনটা চারটা ব্যতিক্রম আছে। আর অধাতু চিনার উপায় কি? ঠিক আছে, লাস্টে ন থাকবে ক্লোরিন, আয়োডিন, অ্যাসিডিন, ঠিক আছে, তারপরে হচ্ছে কি বলে অক্সিজেন, হাইড্রোজেন, ন থাকবে, ঠিক আছে। লাস্টে যদি ন থাকে তাহলে আমরা বুঝবো কি ওগুলো হচ্ছে অধাতু। দু একটা ব্যতিক্রম থাকতে পারে, সালফার, ফসফরাস এরকম ব্যতিক্রম হতে পারে, ঠিক আছে। তাহলে মনে রাখতে হবে ধাতুগুলো হচ্ছে বিজারক আর অধাতুগুলো কি জারক। তাহলে অ্যালুমিনিয়াম ধাতু সক্রিয়তা স্থিতিতে উপরের দিকে অবস্থিত, এই জন্য এটার যে বিজারণ ক্ষমতা সেই বিজারণ ক্ষমতা কার্বনের তুলনায় বেশি। তাই কার্বন বিজারণ পদ্ধতিতে আকরিক ক্রিয়ার বিশ্লেষণ সম্ভব নয়। এটি করতে গেলে আকরিক থেকে ধাতু তো মুক্ত হয়ই না, বরং অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে কার্বন মিশিয়ে উত্তপ্ত করলে অ্যালুমিনিয়ামের অত্যধিক বিজারণ ক্ষমতার কারণে অ্যালুমিনিয়াম ধাতুর পরিবর্তে অ্যালুমিনিয়াম কার্বাইড উৎপন্ন হয়। লাল। তুমি চিন্তা করলা যে জিঙ্ক অক্সাইডের সাথে যেরকম কার্বন মিশিয়ে আমি জিঙ্ক ধাতু বের করে নিয়ে আসলাম, ঠিক আছে, তাহলে আমি অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে আমি কি করব? কার্বন মিশাবো, কার্বন মিশিয়ে আমি অ্যালুমিনিয়াম ধাতু বের করে নিয়ে আসবো। কিন্তু তোমার ক্রিয়াটা কখনোই ভিন্ন হবে না। কাহিনীটা কি বুঝতে পারতেছো? সাদৃশ্যের জায়গাটা তুমি চিন্তা করলে যে জিঙ্ক অক্সাইড থেকে আমি কি করছিলাম, জিঙ্ক অক্সাইডের সাথে কার্বন মিশিয়ে কি বের করছি? জিঙ্ক ধাতু। জিঙ্ক ধাতু বের করছি। চিন্তা করলা, তোমার মাথার মধ্যে চিন্তা আসলো এরকম যে ঠিক আছে তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে কার্বন মিশাই দিব, কার্বন মিশাই ওই জায়গা থেকে অ্যালুমিনিয়াম ধাতু বের করে নিয়ে আসবো। এই ধরনের একটা চিন্তা তোমার মাথার মধ্যে আসছে, ঠিক আছে, এই ধরনের একটা চিন্তা মনে করো তোমার মাথার মধ্যে আসছে। তাহলে তুমি মনে করো এই কাজটা করতে গেলে তুমি সফলতা পাবে নাকি ব্যর্থ হবে? ব্যর্থ হবো। ব্যর্থ হলে কেন বুঝতে পেরেছো? যে অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে যে সময় নাকি কার্বন তুমি মিশাইতে যাইবা, কার্বন মনে করো অ্যালুমিনিয়ামের বিজারণ ক্ষমতা অনেক বেশি, ও অক্সিজেনকে নিচের দিকে টানে রাখবে। সে তো মনে করো কার্বনের সাথে অক্সিজেনকে দিবেই না, বরঞ্চ সে কি করবে, অক্সিজেন ছেড়ে দিবে কিন্তু অ্যালুমিনিয়াম যে কার্বন নাকি মানে অক্সিজেন যে দখল করতে গেল, সেই কার্বন যে নিজের সাথে যুক্ত করে রেখে দিবে, যে এবার টাকা পয়সা নিয়ে আসো, ঠিক আছে, এত টাকা দাও, তারপরে কার্বন মুক্ত করে লিও, এরকম অবস্থা। কাহিনীটা বুঝছো? Yes, মনে করো কার্বন বাহাদুরি দেখাতে গেল যে অ্যালুমিনিয়াম অক্সাইডের থেকে অক্সিজেনটা বাইর করে দিব, আমি কার্বন অক্সিজেনটা নিজের সাথে নিয়ে নিব, তাহলে অ্যালুমিনিয়াম ফ্রি হয়ে যাবে। এই চিন্তাধারা করে মনে করো কার্বন গেল সে অ্যালুমিনিয়ামের কাছে, অ্যালুমিনিয়াম অক্সাইডের কাছে। অ্যালুমিনিয়াম অক্সাইড কার্বন যদি কার্বনটা যদি সে পায় তাহলে কি কাহিনী করবে? সে মনে করো অক্সিজেনটা ছেড়ে দিল, সেটা অসুবিধা নাই। কিন্তু সে একই সাথে কি করলো, যে কার্বন গেছিল তার বেশিরভাগ অংশকে তার নিজের সাথে যুক্ত করে রেখে দিল। তার মানে অ্যালুমিনিয়াম ধাতু নিজের ফ্রি হবে না। কাহিনীটা ক্লিয়ার? তাহলে দেখা যাচ্ছে এখানে Al4C3 আছে, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম কার্বাইড, আর তার সাথে আছে 6CO। তার মানে কিছুটা কার্বন কি করছে, কিছুটা অক্সিজেনকে নিজের সাথে যুক্ত করতে পারছে, কিন্তু বেশিরভাগ পার্ট তাকে কি হয়েছে,
তাকে নিজে ওখানে মনে করো উৎসর্গ করে রেখে আসছে সেটা নিজে কার সাথে বলো অ্যালুমিনিয়ামের সাথে তাকে মনে করো উৎসর্গ করে রেখে আসছে। ব্যাপারটা এরকম। তাহলে তুমি পারতেছ না, যদি না পারো তাহলে তোমার উপায় কি বলো? তুমি যদি কার্বন বিজারণ না পারো চিন্তা করলে এই ডিফিউশন তুমি চিন্তা করলে কার্বন বিজারণে তো খরচাপাতি কম হয়, আমি কার্বন বিজারণের মাধ্যমে নিষ্কাশন করি, দেখি তোমার সেই আশা পূরণ হবে। আর যদি পূরণ না হয় তাহলে তোমাকে যেতে হবে কোন পদ্ধতিতে? তাহলে এই জন্য বলছি যে এই যে এই রেফারেন্স এই বিক্রিয়াটা কিন্তু তুমি কোনো বইয়ের মধ্যে তুমি পাবা না। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার এই যে অনার্স লেভেলের বই আছে না, সেই অনার্স লেভেলের বই কিন্তু আমার কাছে আছে, মোটা মোটা বই আছে। ওই বইগুলো থেকে মনে করো যে একটা বই থেকে আমি মনে করি রেফারেন্স গুলো আমি নিয়ে এসেছি জন্য গাইড বইটার মধ্যে এই বিক্রিয়া নাই। ঠিক আছে, পাবো না। এবং তাই রাসায়নিক পদ্ধতিতে বক্সের আকরিক থেকে প্রাপ্ত বিশুদ্ধ কঠিন অ্যালুমিনিয়াম অক্সাইডকে টয়লেটের সাথে মিশ্রিত করে 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলানো হয়, যাতে Al3+ এবং O2- আয়ন। ঠিক আছে, তাহলে বক্সাইড আকরিককে রাসায়নিক পদ্ধতিতে ঘনীকরণ করা হয়। আমরা বলছিলাম না যে বক্সাইড আকরিকের ঘনীকরণ পদ্ধতি বা রাসায়নিক পদ্ধতি বর্ণনা করো, বলছিলাম? বলো, রাসায়নিক পদ্ধতি সমীকরণ সহ বর্ণনা করে, এটা কি বলছিলাম না? হ্যাঁ, বলছিলাম কি? হ্যাঁ, তাহলে ওই রাসায়নিক পদ্ধতিতে তুমি বক্সাইড আকরিককে ঘনীকরণ কইরা সেখান থেকে তুমি অ্যালুমিনিয়াম অক্সাইড বাইর করবে। সেই অ্যালুমিনিয়াম অক্সাইড পিওর বাইর করবে, বাইর করে তুমি তার সাথে ক্রায়োলাইট মিশাবে। ক্রায়োলাইটের সংকেত নিচে দেওয়া আছে, Fe, এটা হচ্ছে ক্রায়োলাইটের সংকেত নিচে দেওয়া আছে। তাহলে মিশায় তুমি মিশায় তাহলে বলো দেখি, তাহলে তাপমাত্রা মনে করো অ্যালুমিনিয়াম অক্সাইডে গলনাঙ্ক ছিল হচ্ছে 2050 ডিগ্রি সেলসিয়াস। ক্রায়োলাইট মিশানোর কারণে দেখা গেল তাপমাত্রাটা গলানোর জন্য তাপমাত্রা লাগছে 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সেই ক্ষেত্রে ক্রায়োলাইটকে যেন আমরা কি বলি? ক্রায়োলাইটকে কি বলবো? বিগালক বলবো নাকি? যে তাহলে বলো, এখানে যদি আমি অ্যালুমিনিয়াম অক্সাইডকে সরাসরি 2050 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলাই, তাহলে ওখানে কি আমার খরচ বেশি পড়ছে নাকি ক্রায়োলাইট গলানোর কারণে খরচ বেশি পড়বে? কোন জায়গায় বেশি পড়ছে খরচ? অ্যালুমিনিয়ামকে সরাসরি গলালে অ্যালুমিনিয়ামকে সরাসরি গলাতে গেলে খরচটা বেশি পড়ছে, এই জন্য আমি ওই ঝামেলায় যাইনি। আমি কি করছি, ক্রায়োলাইট মিশে তাপমাত্রাটা কমায় 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস নিয়ে আসছি, যাতে এই তাপমাত্রায় তাকে গলাই দিতে পারি। ক্লিয়ার? তাহলে গলাইলাম, গলায় মনে করো আমি পাইলাম 2Al3+ CO2 পাইলাম। তাহলে বলতে পারো স্যার 2 আর 3 গুলি কোথা থেকে আসছে? এটা চ্যাপ্টার 5 বোঝানো হয়েছিল। ঠিক আছে, চ্যাপ্টার 3 পড়ানোর সময় বোঝানো হয়েছিল। Al এর নিচে দেখতে পাচ্ছ ডান দিকে একটা 2 আছে, এই 2টা সামনে চলে যাবে। আর O এর নিচে একটা 3 আছে, সেটা দেখতে পাচ্ছ? ওই 3টা মনে করো O এর বাম দিকে চলে আসবে। আর অক্সিজেনের তুমি তো জানো যে অক্সিজেনের জন্য এটা -2, যেহেতু অটো 2। তাহলে অ্যালুমিনিয়ামের জন্য কত হবে? অ্যালুমিনিয়ামের জন্য আমরা জানি +3। হ্যাঁ, 3+। তাহলে এখানে খেয়াল করো, অ্যালুমিনিয়ামের জন্য 3 দুগুণে 6+ আর অক্সাইডের জন্য হচ্ছে 3 দুগুণে 6-। তাহলে 6+ আর 6- কি কাটাকাটি 0 হয়ে গেল না? বলো। তাহলে বলতে এরপরে বলছে যে গ্রাফাইট কার্বনের আস্তরণযুক্ত একটি স্টিলের পাত্রের মধ্যে গলিত অ্যালুমিনিয়াম অক্সাইড ও ক্রায়োলাইটের মিশ্রণ নিয়ে এর মধ্যে কয়েকটি কার্বন দণ্ড এমনভাবে প্রবেশ করানো হয় যেন স্টিলের পাত্রকে স্পর্শ না করে। মানে একটা স্টিলের পাত্র নিবা, সেই পাত্র নিয়ে তার মধ্যে তুমি গ্রাফাইট কার্বনের একটা আস্তরণ দিবা, আস্তরণ দিয়া তার মধ্যে নিয়ে নিবা তুমি গলিত অ্যালুমিনিয়াম অক্সাইড আর ক্রায়োলাইট মিশ্রণ নিয়ে তার মধ্যে কয়েকটা কার্বন দণ্ড এমনভাবে প্রবেশ করাইবা যেন এই কার্বন দণ্ডগুলা স্টিলের পাত্রকে স্পর্শ না করে। কয়েকটা কন্ডিশন। একটা, তুমি স্টিলের পাত্র নিবা, প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে স্টিলের পাত্রের মধ্যে তুমি গ্রাফাইট কার্বনের আস্তরণ দিবা। তারপরে কি করবা, এটার মধ্যে অ্যালুমিনিয়াম অক্সাইড আর ক্রায়োলাইট নিবা। অ্যালুমিনিয়াম অক্সাইড আর ক্রায়োলাইট নিয়া তার মধ্যে কয়েকটা কার্বন দণ্ড এমনভাবে প্রবেশ করাইবা, এখানে শর্ত আছে, সেই কার্বন দণ্ডগুলো যেন আমার স্টিলের পাত্রকে স্পর্শ না করে। ক্লিয়ার? আমি ধাপে ধাপে মনে রাখবা, এইভাবে পার্ট করে করে। চেষ্টা করলে পারবা কিনা বলো? পারবে? চেষ্টা করলে, আমি কিন্তু বলছি চেষ্টা করি। অনেকে যদি চেষ্টা না করে ছেড়ে দেয় তাহলে আমার কিছু বলার নেই বাবা। যদি চেষ্টা না করে ছাড়া আমার কিছু বলতে হবে না। তোমার চেষ্টা করে যেতে হবে। তাহলে এই জন্য বলো, বলো। এটা কি কিছুটা ড্রাই সেলের মতো স্যার, মানে আস্তরণ দেওয়া হয় এবং প্রবেশ না করে এবং দ্বন্দ্ব দেওয়া হয়? হ্যাঁ, ড্রাই সেলের মধ্যে এরকম একটা বর্ণনা ছিল, ড্রাই সেলের মধ্যে এরকম বর্ণনা ছিল, অনেকটা সেরকম।
কিন্তু ড্রাই সেলে পার্থক্যটা হচ্ছে ড্রাই সেল হচ্ছে সাইজে ছোট হয়, আর এখানে হচ্ছে তোমার যেহেতু বাণিজ্যিক পদ্ধতিতে করা হয় অনেক বড় স্কেলের ট্যাঙ্ক নেওয়া হয়। ঠিক আছে, এটা হচ্ছে পার্থক্য। তাহলে বলা হয়েছে যে তোমাদের বইয়ের মধ্যে ছবিও আছে অ্যালুমিনিয়ামের, খেয়াল করছি বইয়ের মধ্যে তুমি দেখবা যে কি একটা ছবি আছে। আমি এখানে ছবি দিতে পারতাম, আসলে ছবিটা দেওয়া উচিত ছিল, যাই হোক। তাহলে বলা হচ্ছে যে এবার স্টিলের পাত্রকে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে, তাহলে স্টিলের পাত্রকে যদি ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করো, তাহলে স্টিলের পাত্র কি অ্যানোড হবে নাকি ক্যাথোড হবে? বলো। ক্যাথোড। 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 আর তারপরে বলছে যে তাহলে স্টিলের পাত্রটা ক্যাথোড হয়ে গেল, যে পাত্রটা সেই পাত্রটা ক্যাথোড। আর কার্বন দণ্ডকে যদি তুমি ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে যুক্ত করো, তাহলে সেটা কি, সেটা নিশ্চয়ই তাহলে অ্যানোড হবে। ইয়েস তাহলে ওই অ্যানোডের কাছে তুমি ফিক্স করে ফেললা স্টিলের পাত্র হচ্ছে ক্যাথোড, আর কার্বন দণ্ডগুলো হইতেছে অ্যানোড। তাহলে কার্বন দণ্ডগুলোকে ব্যাটারি ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করে তড়িৎ বিশ্লেষণ চালালে অ্যানোডে O2 মাইনাস আয়ন ইলেকট্রন ত্যাগ করে অক্সিজেন গ্যাস তৈরি করে, এবং Al3 প্লাস আয়ন ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হয়। তাহলে অ্যানোডে যেহেতু নিজে পজিটিভ, কাজেই তার দিকে নেগেটিভ আয়ন গেছে, তিনটা নেগেটিভ গেছে, CO2 মাইনাস, এখানে যেটা ছিল সেটাই। তাহলে গেল যে মনে করো, যে মনে করো কয়টা ইলেকট্রন ছাড়বে সেটা দেখো তুমি, 3 দুগুণে -6, তো এই জন্য তোমার 6টা ইলেকট্রন ছাড়বে। তাহলে ওই 3 অক্সিজেন হবে প্লাস 6 ইলেকট্রন হবে। ইলেকট্রন হিসাব থেকে বুঝতে পারছো কয়টা ইলেকট্রন বেশি বাম দিক থেকে, সেটা বুঝতে পারো কিনা? অক্সিজেনের বাম দিকে আছে 3 আর উপরে আছে হচ্ছে -2, তাহলে 3 দুগুণে 6, আর মাইনাস থাকার কারণে বুঝতেছো যে 6টা ইলেকট্রন বেশি, রাইট? ইয়েস হ্যাঁ, তাহলে লিখতেছো 3O প্লাস 6 ইলেকট্রন। তাহলে ওই 3O এর সাথে 3O যুক্ত হয়ে তোমার 3O2 হয়ে গেছে। অক্সিজেন দ্বিপরমাণু গ্যাস, তো এই জন্য অক্সিজেন মনে করো পরমাণু আকারে থাকে না, সে আরেকটা অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে সে মনে করো অক্সিজেন অণু হয়ে যাবে। আর ক্যাথোডের দিকে যাবে বুঝতে পারতেছো যে অ্যালুমিনিয়াম যাবে Al3 প্লাস, আর এখানে আমরা বিক্রিয়ার ভিতরে যেহেতু 2Al3 প্লাস পেয়েছিলাম, কাজে ক্যাথোডের দিকে 2Al3 প্লাস যাবে। তাহলে ক্যাথোডের মানে Al3 প্লাস এর মধ্যে মোট কয়টি ইলেকট্রন শর্ট থাকে? তিনটা। তিনটা নাকি না 2Al3 ছয়টা। প্লাস? ছয়টা। তো মানে একটা Al3 প্লাস যদি হইতো তাহলে 3টে ইলেকট্রন শর্ট থাকতো, যেহেতু Al3 প্লাস এর সংখ্যা 2টা আছে, কাজে 3 দুগুণে 6টা মানে ইলেকট্রনের শর্ট থাকবে। তাহলে সেই 6টা ইলেকট্রন যদি তুমি দিয়ে দাও, তাহলে Al3 প্লাসটা কি Al3 প্লাস থাকবে নাকি 2Al3 প্লাস থেকে সেটা 2Al হয়ে যাবে? 2Al। তাহলে 2Al হয়ে যাবে। তাইলে মনে করো তোমার টার্গেট ছিল অ্যালুমিনিয়াম যাতে বাইর করা, তুমি বাইর করো। তাহলে উপরে দীর্ঘ আলোচনা থেকে দেখো, দীর্ঘ কথাটা আমি লিখছি, এটি স্পষ্ট যে উদ্দীপকে বর্ণিত আকরিক দুইটি থেকে একই পদ্ধতিতে সংশ্লিষ্ট ধাতু নিষ্কাশন করা গেলেও ধাতু নিষ্কাশনে ব্যয় হ্রাস করা বা কমানোর জন্য জিঙ্ক ব্লেন্ড থেকে কার্বন বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে জিঙ্ক ধাতু এবং বক্সাইট থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয়। ক্লিয়ার? বলো, এই দীর্ঘ আলোচনা তোমার কাছে ক্লিয়ার? ফার্স্ট ক্লাস, বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। ইয়েস স্যার। আচ্ছা, এরপরে আমি আরেকটা স্ক্রিনশট দিতে বলছিলাম, সেটা হচ্ছে এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আগেরটা বুঝছো তো, কাজে এটা সমস্যা হবে না। বলা হচ্ছে নিম্নে দুইটি আকরিকের নাম উল্লেখ করা হলো, একটা হচ্ছে গ্যালেনা আর একটা হচ্ছে সাগরের পানি। তাহলে উদ্দীপকে বর্ণিত আকরিক দুইটি থেকে একই পদ্ধতিতে ধাতু নিষ্কাশন করা যাবে কিন্তু এর সাপেক্ষে ভিত্তিতে। তাহলে প্রথম দিকে বর্ণনাটা যেমন ডিফারেন্স, একই বর্ণিত আকরিক দুইটি থেকে একই পদ্ধতিতে অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে সংশ্লিষ্ট ধাতু নিষ্কাশন করা যাবে। গ্যালেনা যেহেতু লেড ধাতু সালফাইড আকরিক, কাজেই তাকে ফেনাবাসমান পদ্ধতিতে গাঢ়ীকরণ করতে হবে, আর তাপজারণ পদ্ধতিতে তাকে করতে হবে, অক্সাইডে পরিণত করতে হবে। তাহলে বলছে যে অর্থাৎ ঘনীকরণের পর আকরিক থেকে বায়ুর উপস্থিতিতে এই গলনাঙ্ক অপেক্ষা নিম্ন তাপমাত্রায় উত্তপ্ত করলে এটি একটি অক্সাইডে পরিণত হবে। তুমি যদি সিকোয়েন্সটা ধরে ফেলো তখন তোমার কাছে উত্তরগুলো কঠিন লাগবে। সিকোয়েন্সটা কি, যে তোমাকে আমি আগে বেসিক পড়াই নিচ্ছি, সেটা হচ্ছে সিকোয়েন্স, যে কার পরে কি আসবে। প্রথমে বিচূর্ণন আসবে, তারপর হচ্ছে ঘনীকরণ আসবে, তারপরে হচ্ছে তোমার ঘনীকৃত আকরিক অক্সাইডে রূপান্তর আসবে, তারপরে হচ্ছে হয়তো বিশ্লেষণ, নাইলে সব স্ববিজারণ অথবা কার্বন বিজারণ। এই যে ধাপগুলি, সেই ধাপগুলি যদি তুমি মনে রাখতে পারো তাহলে মনে করো আর তোমার কিন্তু সমস্যা নেই, তুমি দেখেই বলে দিতে পারো ওই জন্য আগে বেসিক করানো হয়েছে। যে যদি সালফাইড আকরিক হয় তাহলে তুমি কি করবে, যদি আকরিকের সাথে পানি থাকে তাহলে তুমি কি করবে, যদি কার্বনেট আকরিক হয় তাহলে তুমি কি করবে, এই জিনিসগুলো কিন্তু আগে পড়াই নিচ্ছি তোমাকে, নাকি পড়াই নিয়ে নেই? কি বলতে চাও বলো? চেষ্টা করি। হ্যাঁ, এই জন্য আগে পড়াই নিচ্ছি, আগে পড়াই নিচ্ছি, পড়ায় না নিয়ে গেলে যদি চ্যাপ্টার প্রথমে শুরু করতাম তাহলে ঝামেলাটা হতো।
গলনাঙ্ক অপরিণত পাথরে যুক্ত করলে এটি লেড অক্সাইডে পরিণত হয়। হয়ে গেল আগের মতো রিয়েকশন। প্রাপ্ত লেড অক্সাইডের সাথে কার্বন মিশিয়ে তাপ দিলে লেড বা সীসা নিষ্কাশিত হয়, যা কার্বন বিজারণ পদ্ধতি নামে পরিচিত। ফলে পিবিও প্লাস সেখান থেকে পিবি প্লাস আর বলতেছি এখানে সময় লাগবে না। তারপর হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতেও ধাতু নিষ্কাশন করা যাবে, কেননা তড়িৎ বিশ্লেষণ হচ্ছে একটি শক্তিশালী জারণ বিজারণ পদ্ধতি, যার মাধ্যমে যে কোনো ধাতব আকরিক থেকে সংশ্লিষ্ট ধাতু নিষ্কাশন করা সম্ভব। রাইট? আগের সূত্র ছিল। তাই এক্ষেত্রে প্রাপ্ত লেড অক্সাইডকে উদ্দীপিত করে উপযুক্ত ইলেকট্রোড ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণ চালালে ক্যাথোডে লেড বা সীসা থাকবে এবং অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। সেম রিয়েকশন, খালি জেডেন এর জায়গায় এখানে পিবি দেওয়া হয়েছে। আর কোনো ডিফারেন্স মনে হয় নাই নাকি এই জায়গাটায়? নাকি হুম? বর্ণনার মধ্যেও কিন্তু ডিফারেন্স নাই। ঠিক আছে, শুধুমাত্র জিঙ্ক ব্লেন্ড ছিল ওখানে, আর এখানে আসছে কি গ্যালেনা। তাই ইয়েস স্যার। তাহলে এই দুইটা উত্তর কিন্তু তুমি যদি দেখো, তার মানে এই দুইটা উত্তর শিখলা মানে কি, তোমার মনে করো চ্যাপ্টারের অন্তত পক্ষে তুমি 20% শিখা পেয়েছো। এই দুইটা উত্তরের মাধ্যমে চ্যাপ্টারের 20 থেকে 30% তোমার কাভার হয়ে গেছে। কারণ তুমি দেখো একসাথে কতগুলো ধাতু নিষ্কাশন তুমি শিখছো। তাহলে পিবিও কে পিবি2 প্লাস প্লাস ও2 মাইনাস লিখবা, অ্যানোডে ও2 মাইনাস, ও প্লাস 3 মাইনাস হবে, ও প্লাস মিলে ও2 হবে, ক্যাথোডে মানে যাবে পিবি2 প্লাস, তার যে ইলেকট্রন শর্ট থাকবে, তাহলে প্রত্যেকটা পিবি2 প্লাস যেটা করে ইলেকট্রন খাবে, ইলেকট্রনকে লেজ হয়ে যাবে। তাহলে বলছে তবে কার্বন বিজারণ পদ্ধতি তড়িৎ বিশ্লেষণের তুলনায় কম ব্যয়বহুল বিধায় কোনো ধাতুকে কার্বন বিজারণ পদ্ধতি নিষ্কাশন করা গেলে ওই ধাতু নিষ্কাশনের জন্য তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করা হয় না। রাইট? ইয়েস। সোডিয়ামের ব্যাপারটা আমাদের একটু হয়তো সামান্য দুই একটু জায়গায় ডিফারেন্স থাকতে পারে, খুব একটা ডিফারেন্স নাই। ঠিক আছে, তাহলে আমরা সোডিয়ামের একটু পরে শেষ করি। তাহলে বলা হচ্ছে যে সোডিয়াম ধাতুটি সক্রিয়তা সিরিজে অনেক উপরে অবস্থিত। কে না কে 2 নম্বরে আছে সোডিয়াম, তার মানে কি অ্যালুমিনিয়ামের চাইতে ওর সক্রিয়তা বেশি নাকি? হ্যাঁ বলো। ইয়েস স্যার। হ্যাঁ, সোডিয়াম ধাতু মনে করো বাজার থেকে এক টুকরা কিনে আনবা, আনার সময় কিন্তু মনে করো যে ইসে করে আইনো না, কাগজ টাগজে করে মনে করো পকেটের ভিতরে করে আইনো না, ঘাম হইলে তোমার পকেটের ভিতরে বাস্ট হবে। কি করবা তুমি, মনে করো কেরোসিন তেল নেওয়া যাবে একটা বোতলের মধ্যে, ওই বোতলের মধ্যে বলবা যে আমার এই যে ভিতরে সোডিয়াম ধাতু দেন এক টুকরা কিনে না, মনে করো বাসার ভিতরে পানির মধ্যে ছেড়ে দেখো কাহিনী কি আছে। আর কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যাবে তোমার মিটফোর্ড। তার পানি ছাড়া স্যার বাদ হয়ে যাবে। স্যার মানে স্যার কোন রকম প্রোটেকশন ছাড়া পানিতে ছেড়ে দিলে, কোন রকম প্রোটেকশন ছাড়া যদি পানির মধ্যে ছাড়ো তুমি, তুমি মনে করো 5 থেকে 6 সেকেন্ড পাবা ছড়ানোর ছড়ার জন্য। ঠিক আছে, সাথে সাথে দেখবো কষ্টের গন্ধ আছে। ঠিক আছে, আর বাস্ট হবে। আর তুমি মনে করো এই গ্রুপের মধ্যে অন্যান্য যেগুলি আছে সেগুলি এত সক্রিয় পানির মধ্যে আগুন ধরে যাবে। তুমি মনে করো রুবিডিয়াম বা সিজিয়াম এগুলি তুমি পানির মধ্যে দেওয়ার সাথে সাথে আগুন ধরে যাবে। ঠিক আছে, মানে কি রাগ, তুমি পানির মধ্যে দিলে ঘুরবে সমানে, চার দিকে ঘুরবে, মনে করো একদম বৃত্তাকার পথে ঘুরবে, ঘুরে মানে হঠাৎ করে মনে করো দাও 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 করে আগুন ধরে যাবে পানির মধ্যে, এত মারাত্মক। ঠিক আছে, এরকম অবস্থা। তুমি পটাশিয়াম দেবো, রুবিডিয়াম, তুমি যদি পটাশিয়ামই দাও, পটাশিয়ামের সক্রিয়তা সোডিয়ামের চেয়ে বেশি। ঠিক আছে, দেখবা যে অবস্থা খারাপ। তবে মনে করো তুমি যদি রুবিডিয়াম বা সিজিয়াম দাও তাহলে কথাই নেই, বাস হয়। ঘরের ভিতরে একটা ছোটখাটো বাস্টের একটা পরিবেশ থাকে, কাজে ঘরের ভিতরে করা যাবে না, বাইরে খোলা জায়গায় করতে হবে যদি করতে চাও। স্যার সোডিয়াম পানিতে ফেলে স্যার এই রিয়েকশনটা দেখবেন ইউটিউবে। হ্যাঁ, আমি ইউটিউবে দেখিনি, আমি নিজে করছিলাম একবার। মানে আমাকে রিকোয়েস্ট করলো, গেগুরিতে না, কারণ গেগুরিতে করলে তখন কর্তৃপক্ষ আবার বলবে যে আপনি এটা এই ধ্বংসাত্মক কাজ এখানে কেন করলেন। ঠিক আছে, তা ওই কোচিং এ আর কি করছিলাম, স্টুডেন্টরা বললো কিছু স্টুডেন্ট স্যার আমরা এই স্টেডিয়ামের বিক্রিয়াটা দেখতেছি। তাহলে বললাম আমি তো স্টেডিয়াম আনতে পারবো না, তোমরা এখানে কিনে নিয়ে এসো। পরে একটা ছেলে ছিল, ও খুব উৎসাহী ছিল, ও অবশ্যই এখন কিন্তু মালয়েশিয়ায় পড়াশোনা করে। ওই ছেলেটা খাটো করে, তা ও ও কিনে নিয়ে আসছে। স্যার আমি ঠিক আছে কিনে নিয়ে আসবো, আমার বাসার মধ্যে মিনি ল্যাবের মতো আছে। তা ঠিকই কিনে নিয়ে আসছে। কিনে নেওয়ার পরে এখন বলে স্যার ছুটির পরে মানে আমরা এই এক্সপেরিমেন্ট একটু করে দেখতে চাই, এখন আপনার সামনে করতে চাই, কারণ আমরা নিজেরা ভয় পাই। আমি বললাম ঠিক আছে তাহলে করো, অসুবিধা নেই, কারণ সোডিয়াম তো মোটামুটি কম সক্রিয়, এটার জন্য অতটা প্রবলেম হবে না, আমি যেটা চিন্তা করছি। তাহলে মনে করো 5-6 জন স্টুডেন্ট যারা যারা দেখতে চায় তারা ছিল। থাকার পরে মনে করো মাঝে এরকম মনে করো একটা ইসের মধ্যে পাত্রের মধ্যে পানি নিয়ে তারপরে মনে করো খালো, সে চারদিক দিয়ে কয়েকটা চক্কর দিল এবং মনে করো পানির মধ্যে থেকে ধোয়া উঠছে।
এই অবস্থা টাচ করে মনে করো যে মনে করো টুকরাগুলি ছোট ছোট টুকরাগুলি মানে টাচ করে যে মনে করো ছিটকে পড়তেছি চারদিকে এই অবস্থা ঠিক আছে যেটা আমরা কি আহত হই ঠিক আছে উই আর সেফ বুঝতে পেরেছো কাজে আমি বলবো সোডিয়ামের প্রথম সেমেস্টার দাম কত? স্টেডিয়ামের প্রাইস কিন্তু আমি বলতে পারবো না এই প্রাইসটা চেঞ্জ হয় ঠিক আছে তুমি হাট কলাতে পাবা অথবা তুমি মিক্স করে পাবা ঠিক আছে ওই ছেলে ল্যাব ছিল তো ওকে দিচ্ছে ও আর কি মাঝে মাঝে কেমিক্যাল কিনে নিয়ে আসতো যারা বিক্রি করে তারা জানতো যে ওর একটা ল্যাব বাসার মধ্যে ল্যাব আছে ল্যাব মালয়েশিয়া থাকে তাহলে ওই মানে ওর সাথে ওই লোকগুলি পরিচয় হয়ে গেছে নিজেই করে দিচ্ছিল তাদের দিদি কিনা আমি জানি কারণ হলিউডের মুভি শুটিং হয় তোমার বাসগুলো যদি দেখে অনেক সময় এই করে সিজিএম পানি কিছু পানির মধ্যে থেকে যে বাসগুলো দেখে না সেটা মনে করো সিজিএম দিয়ে থাকে কি বলছি বুঝতে পারছো বলো ইয়েস স্যার ইয়েস আর ইউটিউবে যদি থাকে দেখতে পারো ইউটিউবে আমি দেখিনি অবশ্য ইউটিউবে থাকার কথা ইউটিউবে অনেক তাই অবশ্যই সোডিয়াম ধাতুটি সক্রিয়তার সিরিজে অনেক উপরের দিকে অবস্থিত বলে এর বিজারণ ক্ষমতা কার্বনের তুলনায় বেশি অতএব কার্বনের বিজারণ পদ্ধতিতে আকরিক থেকে নিষ্কাশন সম্ভব নয় তাই উত্তাপে সাগরের পানি থেকে পানিকে গুলিবস্ত্র করে দূর করে প্রথমে একটি কঠিন সোডিয়াম ক্লোরাইডে পরিণত করা তুমি বলতে পারো যে স্যার সোডিয়াম ক্লোরাইড পানি ছিল ওইটার এই তাপ দিয়ে কেন করলাম সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ যে তাপ দিলে তুমি সোডিয়াম তখন কি বলতে তোমার ক্লাস 8 এর ভিতরে যদি এটা থেকে থাকে যদি তুমি সোডিয়াম মানে আমাদের যে বাসায় যে লবণ পাওয়া যায় সেই লবণের মধ্যে পানি মিশাই সেটা থেকে যদি তুমি সোডিয়াম ধাতু নিষ্কাশন করতে চাও তাহলে তুমি পারবা এখান থেকে কষ্টিক করে পাওয়া যাবে কিন্তু সোডিয়াম পাওয়া যাবে কি বলছো ক্লিয়ার তাহলে সাগরের পানির মধ্যে তো তোমার লবণের সাথে পানি মিশানো তাহলে ওইটাকে কি তুমি সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ বলতে পারো কি তাহলে ওখান থেকে তাহলে তুমি পানি যদি দূর না করো তাহলে সরাসরি কি তুমি ওখান থেকে সোডিয়াম ধাতু পাবা আশা করতে পারো নাকি পারো যদি পানি থাকে তাহলে তুমি পাবা না যদি তুমি পানি দূর করতে পারো তাহলে ওখান থেকে পাবো পানি দূর করে ওটারে কঠিন সোডিয়াম ক্লোরাইড বানাই ফেলবো আমরা বাসার মধ্যে যে লবণ সেই লবণের মতো তারপরে ওটারে তাপ দিয়ে গলাইবা তাপ দিয়ে গলায় তুমি তাপমাত্রা কমানোর জন্য তুমি ইউজ করবে ক্যালসিয়াম ক্লোরাইড ইউজ করে ক্যালসিয়াম ক্লোরাইড বিঘালক হবে তারপরে তুমি তাপ দিয়ে গলাইবা তাপ দিয়ে গলাইলে তুমি সোডিয়াম আয়ন পাবা আর ক্লোরাইড আয়ন পাবা সোডিয়াম যেহেতু পজিটিভ সে যাবে হচ্ছে তোমার ক্যাথোডিক দিকে আর ক্লোরাইড যেহেতু নেগেটিভ তাহলে সে যাবে হচ্ছে তোমার অ্যানোডিক দিকে তাহলে সোডিয়ামের মধ্যে একটা ইলেকট্রন শর্ট আছে সে একটা ইলেকট্রন নিবে ক্যাথোড থেকে নিয়ে মনে করো সোডিয়াম পরমাণু হবে আর ক্লোরাইডের মধ্যে যে একটা ইলেকট্রন বেশি আছে সে একটা ইলেকট্রন ছেড়ে তোমার ক্লোরিনের পরমাণু হবে দুটা ক্লোরিন পরমাণু পরস্পর সাথে যুক্ত হয়ে ক্লোরিনের একটা অণু হয়ে যাবে ক্লিয়ার বলো এবং যদি অ্যালুমিনিয়াম ক্লিয়ার হয় অ্যালুমিনিয়াম অক্সাইড তাহলে এটাও তোমার কাছে আরো তাড়াতাড়ি ক্লিয়ার হবে কারণ অ্যালুমিনিয়াম অক্সাইডের চেয়ে এটা আরো সহজ তাহলে বলছে যে তাই উত্তাপে সাগরের পানি থেকে পানিকে জলীয় বাষ্প হিসেবে দূর করে প্রথমে গিয়ে কঠিন সোডিয়াম ক্লোরাইডে পরিণত করা হয় তাপ দিয়ে মনে করে পানি সরানো হচ্ছে কঠিন সোডিয়াম ক্লোরাইড গলনের পর 60 ডিগ্রি সেলসিয়াস একটি উচ্চ তাপমাত্রা বিধায় অর্জন করা কঠিন এই কারণে 40 থেকে 42% সোডিয়াম ক্লোরাইড ও 58 থেকে 60% ক্যালসিয়াম ক্লোরাইডের মিশ্রণকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলানো হয় যার মধ্যে Na+ এবং Cl- আয়ন থাকে তাহলে NaCl মনে করো তাপ দিয়ে গলালে Na+ আর Cl- আয়ন পাচ্ছে তাই বলা হচ্ছে একটি তড়িৎ বিশ্লেষণ ট্যাঙ্কে সোডিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম ক্লোরাইডের মিশ্রণকে উত্তাপে বিগলিত করে উপযুক্ত তড়িৎদ্বার ব্যবহার করে মানে ক্যাথোড অ্যানোড হিসেবে কি ব্যবহার করা হবে সেটা যদি তোমার জানা না থাকে তাহলে তুমি বলবা উপযুক্ত তড়িৎদ্বার ব্যবহার করবে উপযুক্ত ক্যাথোড অ্যানোড ও ক্যাথোড ব্যবহার করবে এটা লিখলেই চলবে আমি এখানে অবশ্য জানি কোনটা ইউজ করতে হবে বৃত্তাকার আয়রন ক্যাথোড ব্যবহার করতে হয় কিন্তু তারপরে আমি সৃষ্টি করার জন্য এটাকে লিখি না বা আমি চিন্তা করতেছি যে অ্যালুমিনিয়ামের মধ্যে আমি লিখলাম কেন সেটা চিন্তা করার কারণ হচ্ছে বইয়ের ভিতরে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের একটা ছবি আছে সেখানে ক্যাথোড অ্যানোডের একটা বর্ণনা আছে আমি এই জন্য ওখানে লিখছি কিন্তু এখানে আমি ওই জিনিসটা লিখি উপযুক্ত তড়িৎদ্বার ব্যবহার করতে হবে কিন্তু এখানে আসলে তড়িৎদ্বার হিসেবে বৃত্তাকার আয়রন ক্যাথোড ব্যবহার করতে সেই জিনিসটা আমি লিখি না তোমাদেরও যদি মনে থাকে তাহলে লিখবা যদি মনে না থাকে তাহলে বলবো উপযুক্ত তড়িৎদ্বার ব্যবহার করতে তাহলে উপযুক্ত তড়িৎদ্বার ব্যবহার করে তড়িৎ বিশ্লেষণ চালালে অ্যানোডের Cl- আয়ন ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাস তৈরি করে এবং Na+ আয়ন গ্যাসের থেকে ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হয় অ্যানোডে যাতে Cl- একটা ইলেকট্রন ত্যাগ করলো দুইটা ক্লোরিন পরমাণু একসাথে যুক্ত হয়ে ক্লোরিনের একটা অণু হলো ক্যাথোডে গেল Na+ তার মধ্যে একটা ইলেকট্রন শর্ট থাকলো সে একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতু হয়ে গেল তাহলে বলা হচ্ছে যে উপরের দীর্ঘ
বিরক্ত হয়ে লাভ নেই বয়স, তোমাদের কিন্তু এই পড়া পড়তে হবে, বিরক্ত হয়ে লাভ নেই, ঠিক আছে? এখন আজকে তাইলে তোমরা এই সৃজনশীল একটি স্ক্রিনশট নিয়ে রাখো, এটা একটু তুলে রেখো। স্ক্রিনশটটা একটু দাঁড়াও, এটা নোটিফিকেশন তোমরা এই যে এই প্রশ্নটা একটি স্ক্রিনশট নাও, পুরো প্রশ্নটা স্ক্রিনশট নিবে না, কিছু করে না, এটা খাতার মধ্যে তুলে রাখবা। নেক্সট ক্লাসে আসার আগে পুরো থিওরি তোলা থাকবে, নিয়েছো কিনা? Yes, sir. সবার কার বাকি আছে? নাই। পরে চলে যাও, পরে চলে যাও, এই যে এই অংশটুকু স্ক্রিনশট নাও। তোমার মুখস্থ করতে হবে সেটা কিন্তু বলিনি, তুমি জাস্ট খাতার মধ্যে যদি পারো তুলে রেখো। নিয়েছো কিনা বলো? Yes, sir. তারপরে এতটুকু নিয়ে নাও, নিয়েছো? Yes, I need it. এবার এতটুকু নিয়ে নাও, এটা হয়েছে কিনা দেখো। Yes, sir. এবারে তো এটা কেমনে নেবে আমি জানি না, এটা পরীক্ষার মধ্যে আঁকতে হবে না, নট নেসেসারি। এটা একটু নাও, এটাকে বাংলা ট্রান্সলেট করা হয়নি আর কি ছবিটা। এটা একটু নাও, এটা দেখলে আর কি পরীক্ষার মধ্যে দিতে হবে না, এটা পরীক্ষার মধ্যে এটা না দিলেও হবে, নিয়ে নাও। নিয়েছো? হ্যালো, Yes, sir. Yes, sir. Yes, sir. এবার এটা একটু নিয়ে নাও, এটা একটু নাও। দেখা গেলে বললো, Sir, নিয়েছি। কার বাকি থাকলে বলো। Good. তাইলে এটা নাও, এটা কিন্তু মুখস্থ করতে বলিনি, আমি বুঝাবো তারপরে মুখস্থ করবো। স্যার নিয়েছি। নিয়েছি স্যার। তারপরে এটা তো শেষের দিকে, আমরা অনেকখানি ঘুরে ফেলছি। এরপরে এটা নাও, এটা নাও। আমার পড়তে দিবি না তুই, বুঝতে পারছি।